আমার ছাত্রছাত্রীরা তোমরা কালকে নিশ্চয়ই ক্লাস করেছো, আগের দিনের ক্লাসটা তোমাদের হয়েছে। তো আগের দিন তোমরা জানো যে আমি পাটিগণিতের বিভিন্ন প্রশ্ন নিয়ে আলোচনা করেছি এবং পাটিগণিতের কীরকম ধরনের প্রশ্ন হয় বা কীরকম প্রশ্নগুলো আমাদের করা উচিত আমরা আলোচনা করেছি এবং কোথা থেকে করবে প্রশ্নগুলো সেগুলো আলোচনা করেছি। হ্যাঁ, তো এবং দুটো অঙ্ক আমি করে দিয়েছি যেগুলো অত্যন্ত সহজ নিয়মে কিভাবে করা যায় সেটা আমি করে দিয়েছি তোমাদের। আজকে আমরা মাধ্যমিক 2021-এর বীজগণিত পোর্শনটা আলোচনা করব। ঠিক আছে, একটু ক্লাস তোমরা শুনতে থাকো। তো আমরা আগেই বলেছি যে এই বীজগণিতে বহু পছন্দভিত্তিক প্রশ্ন একটা পার্ট থাকে, সেটা একটি প্রশ্ন থাকবে। আর এই প্রশ্নটা তোমরা আগেই বলা হয়েছে যে টেক্সট বুকে যে সমস্ত প্রবলেমগুলো আছে সেটা করলেই হবে। হ্যাঁ, শুধু আনসারটা লিখলেই হবে, সেটাও আমরা আলোচনা করেছি। আর শূন্যস্থান পূরণ এখানে থাকে, দুটো শূন্যস্থান পূরণ থাকে বীজগণিত থেকে। তো তোমরা আগের ক্লাসে জানতে পেরেছো যে আমরা পুরো বাক্যটা তুলব এবং শূন্যস্থানে যেটা বসবে সেটা আমরা লিখে তার নিচে আন্ডারলাইন করব। হ্যাঁ, আর সত্য মিথ্যা থাকে দুটি, এখানে এক নম্বর করে থাকে, নিশ্চয়ই তোমরা শুনেছো আগের ক্লাসে। তো এটাও আমরা পুরো বাক্য তুলে এবং তার পাশে সত্য বা মিথ্যা আমরা লিখব। এই শূন্যস্থান পূরণ এবং সত্য অথবা মিথ্যা এটা তোমরা টেক্সট বই থেকে করবে এবং একটা টেস্ট পেপার থেকে করবে। আর সংক্ষিপ্ত উত্তর ভিত্তিক যে প্রশ্ন সেটা কিন্তু এবারে 4টে থাকবে। সুতরাং সংক্ষিপ্ত উত্তর ভিত্তিক প্রশ্ন 2 নম্বর করে, তাহলে তোমাদের 4 দুগুণে 8 নম্বর থাকলো। সুতরাং এই পোর্শনটা তোমাদের কিন্তু অত্যন্ত গুরুত্ব দিয়ে করতে হবে। তবে আমার মনে হয় মাধ্যমিক 2021 তোমাদের টেক্সট বইটা ভালো করে পড়তেই তো হবে, আর টেস্ট পেপার একটা খুব সুন্দর করে করতে হবে। আমি এই বহু পছন্দভিত্তিক প্রশ্ন, শূন্যস্থান পূরণ, সত্য অথবা মিথ্যা, সংক্ষিপ্ত উত্তর ভিত্তিক প্রশ্ন, এই সমস্ত দিকগুলোর ওপর ভিত্তি করে আমি কিছু প্রশ্ন তোমাদের করাচ্ছি, যেগুলোর মধ্যে শূন্যস্থানেও আসতে পারে, 1 নম্বর অবজেক্টিভেও আসতে পারে, 2 নম্বরের অবজেক্টিভেও আসতে পারে। বিশেষ কিছু অঙ্ক তোমাদের আমি করাচ্ছি। দেখো, প্রথম যে অঙ্কটা তোমাদের আমি দিচ্ছি সেটা হচ্ছে এক্স কিউব, 1 নম্বর অঙ্ক, এক্স কিউব বাই এক্স দিস ইকুয়াল টু 1। এক্স কিউব বাই এক্স দিস ইকুয়াল টু 1 সমীকরণের বীজগুলি কত? সমীকরণের বীজগুলি কত? এই একটি প্রশ্ন। ঠিক আছে, এই সমীকরণের বীজগুলি কত? দেখো, প্রথমে আমরা কি করব, এখানে দেখো এটাকে আমরা আনসারটা লক্ষ্য করে দেখো, আমাকে কি চাইছে এখানে? বীজগুলি কত চাইছে, মানে বীজগুলি মানে সমাধানটা চাইছে। এটা তোমরা দ্বিঘাত সমীকরণ চ্যাপ্টারে নিশ্চয়ই এর থিওরিগুলো পড়েছো। তাহলে আমরা এটা কি করব না, এক্স কিউব সমান এক্স এটা লিখতে পারি। এটার সঙ্গে এটা গুণ হয়ে গেলে কি হবে? এক্স কিউব সমান এক্স, বা এক্স কিউব মাইনাস এক্স দিস ইকুয়াল টু 0। ঠিক আছে, বা এক্স ইন্টু এক্স স্কোয়ার মাইনাস 1 দিস ইকুয়াল টু 0। তাহলে এখান থেকে আমরা কি লিখতে পারি? এখান থেকে আমরা লিখতে পারি যে এক্স যদি এক্স স্কোয়ার মাইনাস 1 0 হবে, প্রোভাইডেড এক্স নট ইকুয়াল টু 0। ঠিক আছে, মানে এখান থেকে আমরা কি লিখতে পারি না, এখান থেকে আমরা লিখতে পারি যে এক্স স্কোয়ার মাইনাস 1 এটার মান 0 হবে যদি এক্স নট ইকুয়াল টু, এটাও 0 তাহলে তো 0 ইন্টু 0 হবে না, এক্স স্কোয়ার মাইনাস 1 ইকুয়াল টু 0 যখন এক্স নট ইকুয়াল টু 0। তাহলে এখান থেকে আমরা বলতে পারি যে এক্স স্কোয়ার সমান 1 অ্যান্ড এক্স ইকুয়াল টু প্লাস মাইনাস 1। তার মানে এক্স এর মান
আমরা একটা 1 নিতে পারি আর একটা -1 নিতে পারি। এখানে কিন্তু এই সমীকরণ থেকে কখনো x সমান 0, কখনো x সমান 0 এই মানটা কিন্তু আসবে না, কারণ x সমান যদি 0, এখানে যদি 0 বসাই, এখানে যদি 0 বসাই, তাহলে কি করে সম্ভব হবে? বাম পক্ষ সমান ডান পক্ষ হবে না। তাহলে এই সমীকরণের বীজগুলি কত হবে? না, বীজগুলি হবে একটার মান 1 আর একটার মান হচ্ছে -1। কখনো কিন্তু x এর মানটা এখানে 0 আসবে না। দেখো এখানে x এর মান 0 হলে কি হবে? এখানে আসবে না। তাহলে x এর মান একটা 1 আর একটা হচ্ছে -1। এটা একটা ভালো প্রশ্ন তোমরা পেলে। আচ্ছা, এবারে পরের প্রশ্নতে আসছি। দেখো এই প্রশ্নটা প্রায় পরীক্ষায় প্রায় আসে। কে এর কোন মানের জন্য কে এর কোন মানের জন্য x স্কোয়ার মাইনাস 2kx প্লাস 9 দিস ইকুয়াল টু 0, x স্কোয়ার মাইনাস 2kx প্লাস 9 ইকুয়াল টু 0 সমীকরণের বীজদ্বয় সমান। সমীকরণের বীজদ্বয় সমান। এটা প্রশ্ন। দেখো এই প্রশ্নটা অনেকভাবেই এই প্রশ্নটা তোমাদের বইতেও রয়েছে এবং এই ধরনের প্রশ্ন প্রায় আসতেই পারে কিন্তু। ঠিক আছে, তাহলে দেখে নাও এই প্রশ্নটা কি হবে। আচ্ছা, তোমাদের এই প্রসঙ্গে তোমাদের একটা কথা বলি যে আমাদের একটা স্ট্যান্ডার্ড কোয়াড্রেটিক ইকুয়েশন দ্বিঘাত সমীকরণ হয় ax স্কোয়ার প্লাস bx প্লাস c ইকুয়াল টু 0। এটা হচ্ছে মানে দ্বিঘাত সমীকরণের সাধারণ আকার, ax স্কোয়ার প্লাস bx প্লাস c ইকুয়াল টু 0। ঠিক আছে, এটা x স্কোয়ারের সহগ a, x এর সহগ b, x বর্জিত পদ c, ax স্কোয়ার প্লাস bx প্লাস c ইকুয়াল টু 0। এখন এই দ্বিঘাত সমীকরণের ক্ষেত্রে নিরূপক যাকে আমরা ডি দ্বারা আখ্যায়িত করি, ডি মানে ডিসক্রিমিন্যান্ট, কি হবে না p স্কোয়ার মাইনাস 4ac, এটাকে বলে নিরূপক। আমাদের থিওরি থেকে আমরা এটা পাই। তাহলে বীজদ্বয় যদি সমান হতে হয় তাহলে এই নিরূপকের মানটা অবভিয়াসলি 0 হবে। এটা তোমরা জেনেছো যে এই নিরূপকের মানটা অবশ্যই 0 হবে, বি স্কোয়ার মাইনাস 4ac-র মানটা অবশ্যই 0 হবে। তাহলে আমরা এই সমীকরণ থেকে আমার যে গিভেন কোয়াড্রেটিক ইকুয়েশন, এটা আমরা প্রথমে লিখছি x স্কোয়ার মাইনাস 2kx প্লাস 9 ইকুয়াল টু 0, এই সমীকরণটা লিখছি। তাহলে এই সমীকরণটাকে যদি এই দ্বিঘাত সমীকরণের সাথে কম্পেয়ার করি, আবার বলছি x স্কোয়ার মাইনাস 2kx প্লাস 9 ইকুয়াল টু 0, এই দ্বিঘাত সমীকরণটাকে যদি ax স্কোয়ার প্লাস bx প্লাস c ইকুয়াল টু 0 এই দ্বিঘাত সমীকরণের সাথে কম্পেয়ার করি, তাহলে তুমি দেখতে পাচ্ছ এখানে a ইকুয়াল টু 1, b ইকুয়াল টু মাইনাস 2k, কম্পেয়ার করো x এর সহগ কত b, এর x এর সহগ কত মাইনাস 2k, অ্যান্ড c ইকুয়াল টু 9। ঠিক আছে, তাহলে বীজদ্বয় সমান হওয়ার কন্ডিশনটা কি বললাম না বি স্কোয়ার মাইনাস 4ac ইকুয়াল টু 0, তার মানে ডিসক্রিমিন্যান্টের মানটা হচ্ছে 0, নিরূপকের মানটা 0। তাহলে বি স্কোয়ার মাইনাস 4ac দিস ইকুয়াল টু 0। ঠিক আছে, এবার এখানে b কত আছে? এখানে b আছে কত মাইনাস 2k, তাহলে এটা মাইনাস 2k হোল স্কোয়ার 4 ইন্টু এর মান কত 1, সির মান কত এখানে 9 দিস ইকুয়াল টু 0। 4ac 4 ইন্টু এর মান কত 1, সির মান কত হচ্ছে এখানে 9। তাহলে এটাকে যদি একটু সিম্পলিফাই করি তাহলে এটা হচ্ছে 4k স্কোয়ার দিস ইকুয়াল টু, একদম করে দিচ্ছি এটা 4 লং 36 অ্যান্ড কে স্কোয়ার ইকুয়াল টু 4 দিয়ে গেলে 9 অ্যান্ড কে ইকুয়াল টু প্লাস মাইনাস 3।
তাহলে আমাদের যে জিনিসটা এখানে জানা হচ্ছে যে বীজদ্বয় সমান, তাহলে কন্ডিশনটা কি না, এই যে নিরূপকটা হচ্ছে, এই নিরূপকটা হচ্ছে এখানে 0 হবে। এই ধরনের অঙ্ক কিন্তু তোমাদের পরীক্ষায় অবশ্যই দিতে পারে, ভালো করে তোমরা এটা করবে। আচ্ছা, এর পরবর্তী প্রবলেমটা খুব ইন্টারেস্টিং প্রবলেম। দেখো, এটা প্রশ্নটা হচ্ছে ax² প্লাস bx প্লাস c ইকুয়াল টু 0। এটা হচ্ছে স্ট্যান্ডার্ড কোয়াড্রেটিক ইকুয়েশন। এই দ্বিঘাত সমীকরণের বলছে a নট ইকুয়াল টু 0, এটা বলে দিয়েছে। বলছে সমীকরণের একটি বীজ শূন্য হওয়ার শর্ত কি? সমীকরণের একটি বীজ শূন্য হওয়ার শর্ত কি? দেখো, বলছে এই যে দ্বিঘাত সমীকরণটা বলা হয়েছে ax² প্লাস bx প্লাস c ইকুয়াল টু 0, a নট ইকুয়াল টু 0, সমীকরণের একটি বীজ শূন্য হওয়ার শর্ত কি? এটা তোমার শূন্যস্থান পূরণেও এটা দিতে পারে এই অঙ্কটা, বা 1 নম্বরের প্রশ্নতেও অন্যভাবেও দিতে পারে, MCQতে দিতে পারে। সুতরাং এটা আমরা একটু আলোচনা করে নিচ্ছি। দেখো, এখানে দেখো দ্বিঘাত সমীকরণটা এখানে কি বলেছে না, ax² প্লাস bx প্লাস c ইকুয়াল টু 0। দেখো, এখানে একটা কথা কিন্তু লেখা আছে প্রশ্নে, a নট ইকুয়াল টু 0, a নট ইকুয়াল টু 0 কথাটা বলা আছে। হয় a নট ইকুয়াল টু 0 কেন বলেছে না, দেখো x² এর সহগ এটা যদি 0 হয়ে যায় তাহলে কিন্তু দ্বিঘাত সমীকরণ থাকবে না। এই এর মান, x² এর সহগ এর মান যদি এখানে যে 0 হয়ে যায় তাহলে এটা কিন্তু দ্বিঘাত সমীকরণ থাকছে না। সেই জন্য প্রশ্নে a নট ইকুয়াল টু 0 এটা দেওয়া রয়েছে, গিভেন। এবার আমাকে বলেছে যে এই যে দ্বিঘাত সমীকরণ, এই দ্বিঘাত সমীকরণের একটা বীজ শূন্য হওয়ার শর্ত কি? মানে দুটো বীজ আছে, দ্বিঘাত সমীকরণ মানে দুটো বীজ আছে, তার একটা শূন্য হবে আর একটা অন্য কিছু হবে। তাহলে কি কন্ডিশন? লক্ষ্য করে দেখো, মানে একটা x এর মান কত বেরোবে? একটা x এর মান 0 বেরোবে, তাই তো? একটা x এর মান 0 বেরোবে। তাহলে তুমি এখান থেকে লক্ষ্য নিশ্চয়ই দেখছো যে এই পার্টটা যদি আমার না থাকে, এই সি পার্টটা যদি না থাকে, এই সি পার্টটা যদি না থাকে, তারপরে সিটাকে যদি আমি 0 করি, সিটাকে যদি আমি 0 করি, কি দাঁড়াচ্ছে? তাহলে দেখো, সি ইকুয়াল টু যদি 0 করে দিই তাহলে কি দাঁড়াচ্ছে? তাহলে দাঁড়াচ্ছে এখানে ax² প্লাস bx দিস ইকুয়াল টু 0। আমি কি বললাম? সিকে রাখবো না, তার মানে সির মানটাকে 0 বানিয়ে দেবো। তাহলে কি হবে এখানে না, এখানে হবে, তুমি এখান থেকে x কমন নাও, ax প্লাস b দিস ইকুয়াল টু 0। ঠিক আছে, x এখান থেকে কমন আসছে, তাহলে এখান থেকে আমরা কি বলতে পারি না, এখান থেকে বলতে পারি আইদার x ইকুয়াল টু 0 অর x প্লাস b দিস ইকুয়াল টু 0, and hence x equal to minus b by a। ঠিক আছে, তাহলে এই সির মানটা যদি 0 না হতো তাহলে তো x এর মান 0 পেতাম না। তাহলে আমার কন্ডিশনটা কি না, কন্ডিশনটা হচ্ছে যে এই সি এর মানটা 0 হতে হবে। দিস ইজ দ্য কন্ডিশন একটা বীজ শূন্য হওয়ার। নেক্সট প্রশ্নে আমরা চলে যাচ্ছি। এবারে পরবর্তী প্রশ্নটা হচ্ছে, এই দ্বিঘাত সমীকরণেরই, এই দ্বিঘাত সমীকরণ তোমাকে এটা বলে দিয়েছে। এই দ্বিঘাত সমীকরণে তোমাকে কি বলেছে? বলেছে এই দ্বিঘাত সমীকরণের ক্ষেত্রে বলে দিয়েছে a সমান 0 আর b সমান 0, দুটোই 0 বলে দিয়েছে। হ্যাঁ, এটা দ্বিঘাত সমীকরণ তোমাকে বলে দিয়েছে। আর কি বলেছে না, a সমান 0 এবং b সমান 0। তাহলে এবার বলেছে যে এক্ষেত্রে বীজগুলি নির্ণয় করা
যাবে কি? কি বলেছে প্রশ্নটা? দ্বিঘাত সমীকরণ কিন্তু এটাই বলেছে তোমাকে, এবং এখানে বলেছে, এবং তার সাথে আরও কন্ডিশনটা দিচ্ছে। কন্ডিশনটা হচ্ছে যে a ইকুয়াল টু এখানে 0 বলেছে, b ইকুয়াল টু 0 বলেছে, যে এই শর্তের উপর ভিত্তি করে বীজগুলি এখানে নির্ণয় করা যাবে কি? একটু ভেবে দেখো, তোমরা চিন্তা করো যে এখানে কোনো বীজগুলো নির্ণয় করা যাবে কি না, অর্থাৎ এক্স এর কোনো মান তুমি পাবে কি না। দেখো, তুমি একটা জিনিস তুমি এখানে লক্ষ্য করে দেখো যে যদি এর মানটা 0 বানিয়ে দাও তাহলে এই পার্ট থাকছে না। তুমি বির মানটা যদি এখানে 0 বানিয়ে দাও তাহলে এই পার্টটা থাকছে না। তাহলে এই পার্টটা অফ হয়ে যাচ্ছে, এই পার্টটা অফ হয়ে যাচ্ছে। তার মানে কি থাকছে তোমার এখানে? না, থাকছে এখানে অনলি সি ইকুয়াল টু 0, এটা থাকছে। তাহলে সি ইকুয়াল টু 0, সিটার কি কনস্ট্যান্ট টার্ম, ধ্রুবক রাশি। তাহলে সি ইকুয়াল টু 0 হলে এক্স এর তো কোনো মান পেলাম না, তাহলে এক্ষেত্রে কিন্তু কোনো বীজ নির্ণয় করা যাবে না। কখন যাবে না? না, এক্স স্কোয়ারের সহগ যদি না থাকে, এক্স এর সহগ যদি 0 থাকে, তাহলে সি ইকুয়াল টু 0, অ্যান্ড ইন দিস কেস আমরা বলতে পারি যে কোনো বীজ নির্ণয় করা যাবে না। ঠিক আছে? আচ্ছা, এই অঙ্কটা তোমরা নিশ্চয়ই ভালো করে বুঝে নিলে। নেক্সট অঙ্কতে যাচ্ছে, এই অঙ্কগুলো কিন্তু অবশ্যই তোমরা করে যাবে। আচ্ছা, এরপরে একটা প্রশ্ন হচ্ছে যে তোমাকে দ্বিঘাত সমীকরণ আমি দিয়েছি ax স্কোয়ার প্লাস bx প্লাস c ইকুয়াল টু 0, এটা দিয়েছি। আর কি দিয়েছি তোমাকে আমি? না, b সমান 0 দিয়েছি আর c সমান 0 দিয়েছি। এটা দ্বিঘাত সমীকরণ, এটা দ্বিঘাত সমীকরণ, b সমান 0, c সমান 0। তাহলে এবার প্রশ্নটা হচ্ছে বীজগুলি নির্ণয় করা যাবে কি? দেখো, খুব ভালো করে অঙ্কটা ভালো করে একটু অবজার্ভ করো। তোমাকে কি কন্ডিশনটা দেওয়া আছে? তোমাকে একটা দ্বিঘাত সমীকরণ দিয়েছে, আর কি দিয়েছে তোমাকে? বির মান 0 বলে দিয়েছে। আর কি দিয়েছে তোমাকে? সির মান 0 বলে দিয়েছে। এবার বলেছে যে তুমি বীজগুলো কোনো নির্ণয় করতে পারবে কি? খুব ভালো করে দেখো, বির মান তোমায় 0 বলেছে মানে এই পার্টটা থাকবে না, সির মান 0 বলেছে মানে কি থাকবে না? এই পার্টটা থাকবে না। তাহলে তোমার কোন পার্টটা থাকবে এখানে? তাহলে এই পার্টটা অফ হয়ে গেল, এই পার্টটা অফ হয়ে গেল, তাহলে তোমার থাকছে কি না ax স্কোয়ার দিস ইকুয়াল টু 0 হয়। কেন থাকবে এই পার্টটা? আরে বাবা, বি তো 0 বলেছে তোমায়, সি তো তোমায় 0 বলেছে, তাহলে তুমি এই পার্টটা রাখবে কি করে? তুমি তো রাখতেই পারবে না। আর সিটা 0 বলেছে মানে তুমি এই পার্টটা রাখতে পারছো না, তুমি তাহলে কোন পার্টটা রাখছো? ax স্কোয়ার ইকুয়াল টু 0। আচ্ছা দেখো, এ তো এখানে এক্স স্কোয়ারের সহগে এ বাস্তব রাশি, কনস্ট্যান্ট। তাহলে এখান থেকে তুমি কি লিখতে পারবে? এখান থেকে তুমি লিখতে পারবে এক্স স্কোয়ার সমান 0, বিকজ এক্স স্কোয়ার দিস ইকুয়াল টু 0 বাই এ, তার মানে দিস ইজ 0, 0 বাই সামথিং মানে 0। তাহলে এখানে বীজগুলো কি হবে? বীজগুলো হবে 0 অ্যান্ড 0। তার মানে উভয় বীজের মান কত হবে? এক্স এর যে দুটো সমাধান, যেহেতু এটা কোয়াড্রেটিক, এক্স এর যে সমাধান হচ্ছে সেটা কত হচ্ছে? 0 0। তাহলে উভয় বীজটা কত? উভয় বীজ 0 0। তাহলে এই প্রবলেমটাও তোমরা নিশ্চয়ই অনুধাবন করলে। দেখো, এই ধরনের প্রশ্নগুলো ভেরি কনসেপচুয়াল প্রশ্ন, এগুলো তোমরা কিন্তু একটু ভালো করে দেখে যাবে। আর একটা ইন্টারেস্টিং জিনিস দিচ্ছি, দেখো এই অঙ্কটাও প্রায় আসে। দেখো, ax স্কোয়ার প্লাস bx প্লাস c ইকুয়াল টু 0 বলছে এই দ্বিঘাত সমীকরণের বীজদ্বয়ের মান সমান ও বিপরীত। বীজদ্বয়ের মান সমান ও বিপরীত চিহ্নযুক্ত হওয়ার শর্ত কি?
বিপরীত চিহ্নযুক্ত হবার শর্ত কি? দেখো, যে কোনো অঙ্ক তোমাদেরকে দিলে প্রথমে আগে অঙ্কটা নিয়ে ঘাবড়াবে না, বুঝতে পেরেছো? তোমরা অঙ্কটাকে প্রথমে ভালো করে পড়বে এবং ভালো করে চিন্তা করবে যে অঙ্ক টার্ন অঙ্ক পড়ে গেছে, হয় বোধহয় আমি পারলাম না, এরকম করবে না। কারণ অঙ্কটাকে ভালো করে পড়বে, তারপরে অঙ্কটা বুঝবে। হ্যাঁ, দেখো এখানে কি বলেছে তোমার, এখানে বলেছে এক্স স্কোয়ার প্লাস বি এক্স প্লাস সি ইকুয়াল টু 0 এই দ্বিঘাত সমীকরণের বীজদ্বয়ের মান সমান, মানে দুটো বীজের মান সমান এবং বিপরীত চিহ্নযুক্ত। এটার মিনিংটা কি? না, তুমি যে দুটো বীজ তুমি পাবে, মানে যে দুটো সমাধান পাবে, দে আর ইকুয়াল। আর কি বলেছে? অ্যান্ড দে আর অপোজিট। বিপরীত চিহ্নযুক্ত মানে তারা অপোজিট, মানে একটা প্লাস হলে একটা মাইনাস। তাহলে তুমি এখানে কিভাবে বলতে পারো যে আমি একটি বীজ সমান আলফা নিলাম, ঠিক আছে? কেন নেবো একটা বীজ আলফা? যে কোনো একটা বীজ তো তোমাকে বাবা ধরতে হবে, সেই জন্য একটা বীজ তুমি আলফা ধরেছো। বলছে বীজদ্বয়ের মান সমান, তার মানে অপর বীজ এইটাও তুমি আলফা নেবে। কিন্তু তোমাকে এখানে একটা কন্ডিশন আরোপ করেছে। কি কন্ডিশন আরোপ করেছে? বিপরীত চিহ্নযুক্ত আরোপ করেছে। এই যে বিপরীত কথাটা বলেছে, তার মানে এটা তুমি যদি প্লাস নাও এটা মাইনাস, আবার এটা যদি মাইনাস নাও এটা প্লাস। আমি এখানে ধরে নিচ্ছি এটা প্লাস, তাহলে এটা অবভিয়াসলি এটা মাইনাস। তাহলে আমার শর্ত ফিল আপ হলো, বীজদ্বয়ের মান সমান বিপরীত চিহ্নযুক্ত, সমান এবং বিপরীত চিহ্নযুক্ত, একটা প্লাস একটা মাইনাস। এটা কন্ডিশনটা কি? তাহলে আমরা তো জেনেছি যে দুটো বীজের যোগফল বের করব। তাহলে একটা বীজ যদি আলফা হয় আর একটা বীজ মাইনাস আলফা, দুটো বীজের যোগফল। দুটো বীজের যোগফলের কি ফর্মুলা রয়েছে? ফর্মুলা রয়েছে এইরকম, এটা মাইনাস, এটা হচ্ছে সূত্রের মাইনাস। কি আছে এটা? না, এক্সের সহগ। এক্সের সহগ এখানে কি বলা আছে? এক্সের সহগ এখানে বি, বাই এখানে এক্স স্কোয়ারের সহগ কত এখানে আছে? এ। এটা এক্স স্কোয়ারের সহগ এ। আবার ভালো করে বোঝো, দুটো বীজের যোগফল মানে কি? মাইনাস এক্সের সহগ ডিভাইডেড বাই এক্স স্কোয়ারের সহগ। এক্সের সহগ কত আছে এখানে? বি। এক্স স্কোয়ারের সহগ কত আছে এখানে? এ। এইটা যদি তুমি ক্যালকুলেশন করো তাহলে কি পাবে তুমি? আলফা মাইনাস আলফা is equal to minus b by a, and hence minus b by a this equal to 0 and this is b সমান 0। এটা এদিকে গেলে কি হবে? এটা যদি এদিকে যায় তাহলে কি হবে? 0। তাহলে কন্ডিশনটা কি? না, কন্ডিশনটা হচ্ছে এইটা b equal to 0 is the given condition। এই প্রশ্নটা খুব ভালো প্রশ্ন, অত্যন্ত ভালো প্রশ্ন, যে বীজদ্বয়ের মান সমান এবং বিপরীত চিহ্নযুক্ত। কন্ডিশনটা কি? না, বি ইকুয়াল টু 0। আচ্ছা, এবারে একটা অঙ্ক দেখো, দ্বিঘাত সমীকরণটা থেকে অনেক বেশি থাকছে এবারে, সেই জন্য এটার উপর গুরুত্ব দেওয়াটা উচিত। আচ্ছা, এবারে একটা প্রশ্ন হচ্ছে যে এটা ডিফারেন্ট টাইপের প্রশ্ন, খুব ভালো করে দেখো। পি এক্স স্কোয়ার প্লাস আর ইকুয়াল টু 0 প্লাস আর ইকুয়াল টু 0। তাহলে দ্বিঘাত সমীকরণটা কি বললাম তোমাকে আমি? পি এক্স স্কোয়ার প্লাস আর ইকুয়াল টু 0 বলছে সমীকরণের বীজদ্বয় দ্বিঘাত সমীকরণের বীজদ্বয় দ্বিঘাত সমীকরণের বীজদ্বয় বাস্তব ও অসমান হওয়ার শর্ত কি? বাস্তব ও অসমান হওয়ার শর্ত কি? খুব ভেরি ভেরি ইম্পর্টেন্ট কনসেপচুয়াল প্রশ্ন। আচ্ছা, এটাকে অফ করে দাও। কি প্রশ্নটা কি বলেছে আগে দেখো ভালো করে। ছাত্রছাত্রীরা তোমরা
যে কোনো প্রশ্নই পড়ুক না কেন, তোমরা প্রশ্নটাকে ভেবে তোমাদের থিওরিটা ভালো করে আগে অ্যাপ্লাই করবে। কি বলেছে এখানে? এখানে বলেছে এই কোয়াড্রেটিক ইকুয়েশনটার নেচার দেখতে পাচ্ছ? এই কোয়াড্রেটিক ইকুয়েশনের নেচারটা হচ্ছে এক্স স্কোয়ারটা বিলং করছে, বাট এক্স নেই, একদম কনস্ট্যান্টে চলে গেছে। তার মানে এক্স স্কোয়ার টার্মটা রয়েছে, এক্সের টার্ম নেই, অ্যান্ড এক্স বর্জিত পদ অর্থাৎ কনস্ট্যান্ট টার্মটা রয়েছে। বলছে এই দ্বিঘাত সমীকরণের বীজদ্বয় বাস্তব এবং অসমান হওয়ার শর্ত কি? আচ্ছা, তোমাদেরকে একটুখানি স্মরণ করিয়ে দিচ্ছি, এটা নিশ্চয়ই তোমাদের জানা আছে যে আমরা যদি দ্বিঘাত সমীকরণ এ এক্স স্কোয়ার প্লাস বি এক্স প্লাস সি ইকুয়াল টু 0 নিই, হ্যাঁ, এইটা যদি দ্বিঘাত সমীকরণ হয় তাহলে এর এক্স এর মানটা কি হয়? এক্স এর মানটা হয় মাইনাস বি প্লাস মাইনাস রুট ওভার বি স্কোয়ার মাইনাস 4ac ডিভাইডেড বাই 2a। এটা তো হয় আফটার সলিউশন, এক্স এর মান হয়, আমরা জানি এটা। এবার আমার এখানে বলেছে যে এই যে আগে আমরা আলোচনা করেছি যে এই ডিটা ধরা হচ্ছে বি স্কোয়ার মাইনাস 4ac কে, ঠিক আছে? তোমাদের দ্বিঘাত সমীকরণের লাস্টের চ্যাপ্টার রয়েছে, এত লাস্টের প্রশ্নমালাটা রয়েছে, এইটাকে আমরা বলি নিরূপক। এখন আমার এখানে বলেছে যে বাস্তব এবং অসমান হওয়ার শর্ত কি। তার মানে এই দ্বিঘাত সমীকরণের মানটা বলছে বাস্তব এবং অসমান হবে। তার মানে এই পার্টটা কি হবে? এই বি স্কোয়ার মাইনাস 4ac-র মানটা কি হলে বাস্তব এবং অসমান হবে? বি স্কোয়ার মাইনাস 4ac-র মানটা কি ধরলে যে এই দ্বিঘাত সমীকরণের বীজদ্বয় বাস্তব অসমান হবে? কি ধরলে হবে? না, যদি আমরা ধরি ডি গ্রেটার দেন 0, এটা যদি ধরি ডি গ্রেটার দেন যদি 0 ধরি, তাহলে কিন্তু বাস্তব এবং অসমান হবে। কেন হবে? না, তুমি এইটার মানটা যদি নন জিরো হয় তাহলে এখানে তুমি দুটো মান পাবে, তারা বাস্তব। কেন বাস্তব হবে না? এবিসি সব বাস্তব। তাহলে এই ভেতরের মানটা নিশ্চয়ই গ্রেটার দেন 0 হবে। তাহলে এই ভেতরের মানটা গ্রেটার দেন 0 হচ্ছে কন্ডিশন বাস্তব এবং অসমান হওয়ার শর্ত। তাহলে এক্ষেত্রে তুমি যদি কম্পেয়ার করো, এক্ষেত্রে কম্পেয়ার করলে এটা কত আসছে, এখানে যদি এটার সাথে এই দ্বিঘাত সমীকরণের সাথে যদি এটা কম্পেয়ার করো, তুলনা করো, তাহলে এর মানটা আসছে এখানে পি, আর এক্স এর সহগ বি, বি এর মানটা আসছে এখানে 0। দেখো এখানে তো এক্স এর টার্মই নেই, এক্স যেহেতু টার্ম নেই তাহলে বির মানটা 0, অ্যান্ড সি এর মানটা কত আসছে এখানে আর। খুব ভালো করে বুঝে নাও, ভালো করে। এর মান হচ্ছে পি, বির মান 0, সির মান আর। যেহেতু এখানে এক্স এর পদ নেই, কনস্ট্যান্ট টার্মটা কত এখানে আর, এখানে কনস্ট্যান্ট টার্মটা সির সাথে আর, ঠিক আছে? তাহলে ডি মানেটা কি? না, বি স্কোয়ার মাইনাস 4ac গ্রেটার দেন 0, ঠিক আছে? তাহলে বির মান কত হয়েছে এখানে? 0 হোল স্কোয়ার মাইনাস 4 ইন্টু এর মান কত আছে এখানে? পি, এর মান আছে পি। সি এর মান কত আছে এখানে? আর, এখানে আর গ্রেটার দেন 0। অতএব মাইনাস 4pr গ্রেটার দেন 0। অতএব মাইনাস দিয়ে যদি আমি এটাকে গুণ করি, অতএব pr অতএব pr 4pr কত হবে এখানে? লেস দেন 0। আমি যদি এটাকে পজিটিভ করি, এই নেগেটিভের মানটা 0 থেকে বড়, তার মানে এটাকে যদি আমি মাইনাস দিয়ে গুণ করে দিই, সঙ্গে সঙ্গে এই যে অসমীকরণ ইনইকুয়ালিটিটা চেঞ্জ হয়ে যাবে। এটা 4টা কী করে হলো? 0/4 মানে 0। এই 4টা 0/4 মানে এখানে 0, আর এখানে যদি মাইনাস দিয়ে গুণ করি, সঙ্গে সঙ্গে এই যে অসমীকরণ ইনইকুয়ালিটিটা চেঞ্জ হয়ে যাবে। তাহলে এটাই হয়ে যাচ্ছে কি? কন্ডিশন। খুব ভালো করে অঙ্কটা কিন্তু দেখে নাও ভালো করে, খুব ইম্পর্টেন্ট এবং খুব ভালো অঙ্ক এটা। কীভাবে এলো? না, মাইনাস 4pr গ্রেটার দেন 0, যদি এটাকে আমি সাইন চেঞ্জ করি তাহলে pr লেস দেন 0, এটাই হচ্ছে কন্ডিশন। আচ্ছা, এই যে দ্বিঘাত সমীকরণের ওপর এই কটা বিশেষ বিশেষ অঙ্ক করালাম, এগুলো কিন্তু তোমরা অবশ্যই জেনে যাবে। আচ্ছা, এবারে একটা অঙ্ক দিচ্ছি তোমাদেরকে, মূলদ সহগ বিশিষ্ট এই অঙ্কটাও প্রায় আসে। মূলদ সহগ বিশিষ্ট
একটি দ্বিঘাত সমীকরণের মূলত সহগ বিশিষ্ট একটি দ্বিঘাত সমীকরণের মূলত সহগ বিশিষ্ট একটি দ্বিঘাত সমীকরণের একটি বীজ একটি বীজ 3+√2 হলে 3+√2 হলে সমীকরণটি নির্ণয় করো। সমীকরণটি নির্ণয় করো। এই অঙ্কটাও তুমি দেখে নাও, নিশ্চয়ই এই অঙ্কটা তোমরা আগে পেয়েছো, টেস্ট পেপারে পেয়েছো এবং কি বইতেও তোমরা এই অঙ্কটা পেয়েছো। আর একবার স্মরণ করিয়ে দিচ্ছি অঙ্কটাকে। বলছে এই যে দ্বিঘাত সমীকরণটা বলেছে যে মূলদ সহগ বিশিষ্ট একটি দ্বিঘাত সমীকরণের একটি বীজ 3+√2 হলে এই দ্বিঘাত সমীকরণটা নির্ণয় করতে বলেছে। তাহলে একটি বীজ তোমাকে এখানে কত বলে দিয়েছে? 3+√2 বলে দিয়েছে। ঠিক আছে, একটি বীজ তোমাকে কত বলে দিয়েছে? 3+√2 বলেছে। তাহলে তুমি এখানে একদম অপর বীজটা লিখে দেবে। যখন এই ধরনের কোনো অঙ্ক থাকবে, অপর বীজটা শুধু এটা যদি মাইনাস থাকে তাহলে এটা প্লাস লিখবে, আর এখানে যদি প্লাস থাকে এটা মাইনাস, তাহলে অপর বীজটা হয়ে যাবে 3-√2। এটা লিখে দেবে 3-√2। ঠিক আছে, বুঝতে পারলে? তাহলে এই বীজটা, এটা একটা করণী, এটা যদি থাকে জাস্ট এটা লিখে, মানে এটার করণীয় সব উৎপাদক এইটা, কিন্তু এটা প্লাস তাহলে এটা মাইনাস, এটা মাইনাস তাহলে এটা প্লাস। তাহলে দ্বিঘাত সমীকরণটা কি হবে? তাহলে দ্বিঘাত সমীকরণ হবে দ্বিঘাত সমীকরণ। আমরা দ্বিঘাত সমীকরণ ফরমেশনের কি নিয়ম জানি? তোমাকে আমি যদি দুটো বীজ আমি যদি বলে দিই, তাহলে দ্বিঘাত সমীকরণ ফরমেশনটা আমি কিভাবে করব? দ্বিঘাত সমীকরণ ফরমেশনটা করব, দেখো দেখে নাও ভালো করে। x² মাইনাস এই দুটো বীজের যোগফল, এখানে মাইনাসটা কিন্তু সূত্রের, x² মাইনাস এটা সূত্রের মাইনাস, দুটো বীজের যোগফল, এটা প্রথম বীজ এটা দ্বিতীয় বীজ, তাহলে দুটো বীজের যোগফল আমরা দেখাচ্ছি 3+√2 প্লাস অফ 3-√2। বুঝলে? এটা বুঝতে পেরেছো কিনা দেখো, দেখে নাও ভালো করে। একটা বীজ 3+√2 রয়েছে, আর একটা বীজ হচ্ছে 3-√2, দুটো বীজের যোগফল। তাহলে x² মাইনাস, মাইনাসটা কেন না, মাইনাসটা হচ্ছে সূত্রের মাইনাস, ইন্টু এক্স, x² মাইনাস দুটো বীজের যোগফল ইন্টু এক্স, প্লাস এই দুটো বীজের গুণফল। তাহলে 3+√2 ইন্টু 3-√2 দিস ইজ 0। এটা তোমরা করেছো, বইতে করেছো। এখানে হচ্ছে দুটো বীজের যোগফল ইন্টু এক্স প্লাস দুটো বীজের গুণফল ইকুয়াল টু, এটা মাইনাসটা কেন, এটা ফর্মুলার মাইনাস, সেই জন্য একটা মাইনাস দিয়েছি। তাহলে এটাকে তুমি একটু সিম্পলিফাই সরল করে নাও, করে নিলে কি পাবে তুমি দেখো, x² মাইনাস, দেখো এটাকে যদি আমরা একটু খুলে ক্যালকুলেশন করি তাহলে +√2 -√2 বেরিয়ে যাবে, এই +√2 -√2টা বেরিয়ে যাবে, বেরিয়ে গেলে কত আসবে, 3 + 3 = 6x এসে গেল। আর এবার ক্যালকুলেশনটা দেখে নাও, এই বন্ধনীটাকে যদি তুলে নাও তাহলে +√2 -√2 বেরিয়ে গেল, তাহলে 3 + 3 = 6x এলো। আর এটা তুমি লক্ষ্য করে দেখো, a + b * a - b, a + b * a - b, তার মানে কত, a² - b², তার মানে হচ্ছে এটা 3a² - 2 দিস ইকুয়াল টু 0। আরে বাবা 2 কেন হলো বলো তো, √2 হোল স্কয়ার মানে কত, 2, 3 হোল স্কয়ার লিখেছি এটা। তাহলে এটাকে সরল করে নিলে কি পাবে তুমি, x² - 6x, 9 থেকে 2 বাদ দাও 7, 7 2 9, 3a² মানে 3 × 3 = 9, দিস ইজ 0। 3a² = 9 - 2 = 7 = 0। তাহলে কোয়াড্রেটিক ইকুয়েশন দ্বিঘাত সমীকরণটা হচ্ছে এইটা হয়েছে।
আচ্ছা, এবারে আমরা অনুপাত সমানুপাতে একটু চলে যাই। দ্বিঘাত সমীকরণ নিয়ে আমরা অনেকক্ষণ থাকলাম, এবার অনুপাত সমানুপাতে চলে যাচ্ছি। দেখো, এই অনুপাত সমানুপাতের ক্রমিক সমানুপাতিক আছে, সমানুপাতিক কীভাবে হয়, সমানুপাত কীভাবে ফরমেশন হয়, এই সূত্রগুলো একটু দেখে নেবে। আর ওখানে অনেকগুলো প্রক্রিয়া আছে, সংযোজন প্রক্রিয়া, একান্তর প্রক্রিয়া, এগুলো সব একটু দেখে নেবে। আচ্ছা, একটা খুব ভালো অঙ্ক দিচ্ছি যেটা প্রায় পরীক্ষায় আসে। দেখো, এই অঙ্কটা আসে a:b, একবার স্মরণ করিয়ে দিচ্ছি, a:b সমান 5:6, 5:6, and b:c এটা সমান বলেছে 7:8, এটা বলেছে 7:8, ঠিক আছে। এখান থেকে তোমাকে বলতে বলেছে, এখান থেকে তুমি বের করবে কত না a:b:c, এইটা কত, এইটার মানটা কত, এইটা জানতে চাইছে। a:b:c এর মান কত, এর মান কত? দেখো, খুব কমন অঙ্ক, অত্যন্ত কমন অঙ্ক, অত্যন্ত সবাই জানো অঙ্কটা, দেখে নাও প্রথমে। আচ্ছা, এখান থেকে কিন্তু আরও একটা পার্ট দিতে পারে, এটার মান কত, আর একটা দিতে পারে a:c এর মান কত, এই দুটো পার্ট দিতে পারে। আমরা দুটোই আলোচনা করে দিচ্ছি। দেখো এখানে a:b সমান 5:6, আর b:c এইটার সমান কত আছে 7:8। আচ্ছা ছাত্রছাত্রীরা, তোমরা একটা জিনিস লক্ষ্য করে দেখো তো, এই যে অনুপাত প্রক্রিয়াটা তুমি দেখতে পাচ্ছ, এতে বিটা কত বলা হচ্ছে, এখানে 6 বলা হচ্ছে, আর এই যে b:c এখানে বি কত বলা হচ্ছে 7 বলা হচ্ছে, কিন্তু বি তো একটাই রাশি, একবার এখানে 6, একবার এখানে 7, কেন? আমি তাহলে করব কি না, এই বিটাকে আমরা ইকুয়াল করব। তাহলে এই বিটাকে ইকুয়াল করতে বলে, তাহলে এখানে যে মানটা বি রাখবো, এখানে সেই একই মানটা রাখবো, আলাদা রাখবো না। তাহলে আমরা কি করব না, এই যে 6 এবং 7, এই 6 এবং 7, এই দুটো লসাগু করব। 6 এবং 7-এর লসাগু কত, 6 দুটো পরস্পর মৌলিক সংখ্যা রয়েছে, তাহলে 6 7 42, তাহলে আমি চাই এখানে 42 করব। তাহলে এইটাকে 42 করতে গেলে পরে 7 দিয়ে গুণ করতে হবে, তাহলে এখানে 7 চেঞ্জ কত হবে, তাহলে এটাকে 7 দিয়ে গুণ করতে হবে। তাহলে তার জন্য এটা 7 5 35 হয়ে গেল। কেন করবো না, এখানে 42 করতে যাই, এই দুটোকে ইকুয়াল করার জন্য। তাহলে একে 7 দিয়ে গুণ করতে গেলে এ 7 দিয়ে গুণ, 7 5 35, 7 6 42, 42। আচ্ছা, এখানেও আবার 42 করবো, তাহলে একে কত গুণ করবো, 6 দিয়ে গুণ করবো। তাহলে 6 7-কে 42 = 6, 8 6 48, 6 দিয়ে গুণ করতে করেছি এটা। তাহলে এই দুটো দেখো ইকুয়াল হয়ে গেছে। অতএব a:b:c সবার এই দুটো দেখো ইকুয়াল, 35:42:48। তাহলে 35:42:48, এটাই আনসার, দিস ইজ আনসার, এটা আনসার হলো। আর একটা কি জানতে চাইছে, a:c, এটাও দিতে পারে। দেখো এই অঙ্কটাকে যদি আমরা সেকেন্ড অঙ্কটা করি, সেকেন্ড অঙ্কটা কি করে করব, দেখো খুব সহজ। এখানে a:b, তো আমরা এখানে a/b বের করব, a/b বের করব। কত হচ্ছে এটা 5/6, এটা হলো। আর এটা থেকে আমরা কি বলতে পারি, এটা থেকে বলতে পারি b/c, এটা কত হবে এখানে না 7/8, এটা হলো। তাহলে এইটা এবং এটা গুণ করব, অতএব a/b * b/c সমান এইটা ইন্টু এটা সমান কত হচ্ছে, এটা 5/6 * 7/8। এই দুটো গুণ করছি, কেন গুণ করছি না, এই দুটো বি বেরিয়ে যাবে। তাহলে 5/6 * 7/8, তাহলে এইটা বেরিয়ে গেল, বেরিয়ে গেলে কত হলো, এটা a/c সমান 35/8
8 6 48 48, তাহলে A/C সমান 35:48। দেখো কেন করলাম এটাকে, কারণ আমার তো A/C চাইছে, তাহলে গুণ করে দিলে B বেরিয়ে গেল, A/C সমান এটা বেরিয়ে গেল, A/C সমান 35:48। এই অঙ্কটা খুব ভালো করে শিখে নাও। আচ্ছা, আর একটা খুব বেসিক অঙ্ক দেয় মাধ্যমিকের ক্ষেত্রে, প্রায় এই অঙ্কটা পড়ে। এই অঙ্কটা একটু দেখে নাও যে 2x সমান 3y, 2x সমান 3y, 2x সমান 3y সমান 4z, এটা তোমার দেওয়া আছে। হলে x is to y is to z, এইটার সমান কত, এটার মান বের করতে বলছে। x is to y is to z, এইটা সমান কত। দেখো এই অঙ্কটা খুব সহজ, তবু আমি এই অঙ্কটা একটু আলোচনা করে দিচ্ছি। মাধ্যমিকের ক্ষেত্রে এই ধরনের অঙ্কই প্রায় সহজ সহজ অঙ্কগুলোই প্রায় দেয়, অথচ আমরা বিশেষ ক্ষেত্রে এই অঙ্কগুলো ভুল করি। দেখো এই অঙ্কটা করার অসংখ্য নিয়ম আছে, তবে যেটা আমার মনে হয়েছে ভালো সেটাই সেভাবেই দেখানো হচ্ছে। দেখো এটা 2x সমান 3y সমান 4z, এটা তোমাকে দেওয়া রয়েছে। এইটার মান, এটাকে সমান আমি কত বলতে পারি না, এইটা সমান আমি কে বলতে পারি। এটাকে তুমি ধরে নাও, ধরি, এটা ধরি, ঠিক আছে। এই তিনটে সমান, এই তিনটের মানকে আমি কে ধরে নিলাম, তাহলে এই তিনটেকে আমরা তিনটে টানলাম, তাহলে 2x সমান একটা কে বলতে পারি, তাহলে 2x সমান কে, 3y সমান কে, 4z সমান কে, এটা বলতে পারি। অতএব x সমান k/2, অতএব y সমান k/3, অতএব z সমান k/4, এটা বলতে পারি। আমাকে এখানে কি বের করতে বলেছে, x is to y is to z, এটা বের করতে বলেছে। তাহলে x is to y is to z, এটা বের করব। তাহলে এখান থেকে কি বলতে পারি, এটা k/2 is to k/3 is to k/4, এটা বলতে পারি। সবগুলোতে কে আছে, তাহলে কে বেরিয়ে গেল। তাহলে হাফ is to 1/3 is to 1/4, যদি সবগুলোতে কে থাকে কেটা অমিট হয়ে যাবে। এবার এটা তো একটা ভগ্নাংশ হতেই আমরা রাখলাম, অনুপাত তো ভগ্নাংশে থাকবে না। এই অনুপাতকে আমরা সবসময় পূর্ণ সংখ্যাতে করব। তাহলে 2 3 4, 2 3 4 এদের লসাগু করতে হবে। কত, 2 3 4 এর লসাগু কত হয়ে যাবে, 12। তাহলে আমি অনুপাতে যদি একই সংখ্যা দিয়ে গুণ করি, অনুপাতের কোনো চেঞ্জ আসে না, তাহলে এটাকে আমরা করতে পারি কত, হাফ ইন্টু 12 is to 1/3 is to 12 is to 1/4 is to into 12। কোনো অনুপাতকে একই সংখ্যা দিয়ে গুণ করলে যেমন অনুপাতের কোনো চেঞ্জ আসে না, একই সংখ্যা দিয়ে ভাগ করলে অনুপাতের কোনো চেঞ্জ আসে না। তাই সেক্ষেত্রে আমি 12 দিয়ে গুণ করেছি। কেন গুণ করেছি 12 দিয়ে, কারণ আমি জানি যে এই 12 দিয়ে গুণ করলে নিচের কোনো পার্ট আর থাকবে না। তাহলে এটা কত হয়ে যাচ্ছে এখানে, এটা হয়ে যাচ্ছে এখানে 6 is to 4 is to 3, 6 is to 4 is to 3, তাহলে এটাই আনসার হয়ে যাবে। সুতরাং এই অঙ্কটা একটু দেখে নাও। আচ্ছা, এইবারে আমরা চলে যাচ্ছি একটা 2 নম্বরের প্রশ্ন। প্রায় এই অঙ্কটা পরীক্ষায় পড়ে। এই অঙ্কটা কিন্তু খুব ভালো করে তোমরা একটু বুঝে নাও। কি অঙ্কটা বলেছে, বলেছে x/2 this equal to y/5, this equal to y/5, this equal to z/7, z/7, this equal to 3x plus 2y minus z divided by
ডিভাইডেড বাই এম, এটা বলা আছে। আবার অঙ্কটা একটু দেখে নাও, x/2 সমান y/5 সমান z/7 সমান 3x প্লাস 2y মাইনাস জেড ডিভাইডেড বাই এম, এটা দেওয়া আছে। হলে এম সমান কত? এটা 2 নম্বরের প্রশ্ন, পজিটিভলি 2 নম্বরের প্রশ্ন। তোমরা এটা এই অঙ্কটা একটু দেখে নাও ভালো করে। আচ্ছা, দেখো মাধ্যমিকে তোমরা যদি কিছু বিশেষ বিশেষ অঙ্ক তোমরা করে রাখো, আমার মনে হয় তোমাদের কোনো অসুবিধে হবে না। এই অঙ্কটা তোমরা বইতেও পাবে। আচ্ছা, অঙ্কটা একটু দেখে নাও আমরা কীভাবে করছি, এগোচ্ছি অঙ্কটাতে। দেখো এই অঙ্কটা x/2 সমান y/5 সমান z/7, ঠিক আছে, এইটা আমরা লিখলাম। আমার এখানে কি আছে বলো তো? এখানে 3x প্লাস 2y মাইনাস জেড এটা রয়েছে। তাহলে আমি এই x এর জায়গায় আমাকে এখানে 3x করতে হবে, আর এখানে কি রয়েছে? এখানে 2y রয়েছে। তাহলে y এর জায়গায় এখানে আমাকে 2y করতে হবে, আর এখানে কি রয়েছে? z এর আগে মাইনাস রয়েছে, তার মানে এইটার আগে মাইনাস। তোমরা নিশ্চয়ই জানো যে কোনো একটা ভগ্নাংশের লব এবং হরকে যদি একই সংখ্যা দিয়ে গুণ করি তাহলে ভগ্নাংশের কোনো চেঞ্জ আসে না। আমি এখানে 3x বানাতে গেলে আমি শুধু এটাকে তো 3x করবো না, তাহলে একেও 3 দিয়ে গুণ করতে হবে। এইটাকে যদি আমি 2y করতে হয়, শুধু এইটাকে তো 2y দিয়ে গুণ করলে হবে না, নিচের এইটাকেও 2 দিয়ে গুণ করতে হবে। এখানে যে মাইনাস জেড আছে, তাহলে এখানে মাইনাস করতে গেলে এখানেও আমাকে মাইনাস করতে হবে, ঠিক আছে। তাহলে আমি এইটা সমান লিখতে পারি, এটা সমান লিখতে পারি, বা লিখতে পারি 3x, তাহলে এটাকে আমি 3 দিয়ে গুণ করলাম, বাই এটা 6, এটা হলো। এটা 2 দিয়ে গুণ করলাম, 2y বাই এটা কত হয়ে যাচ্ছে? 10। এটা সমান কত আসছে এখানে? মাইনাস জেড বাই মাইনাস 7, ঠিক আছে। কেন করলাম এটা আমি? কারণ জাস্ট এইটা কিন্তু দেখে আমি করছি, এটা দেখে কিন্তু করছি আমরা। এবার এইটার সঙ্গে আমি কি লাগাচ্ছি? এখানে এইটার সাথে আমি একটা সংযোজন প্রক্রিয়া লাগাচ্ছি। সংযোজন প্রক্রিয়া কি বলেছে না, সমস্ত লবগুলোর যোগফল ডিভাইডেড বাই সমস্ত হরগুলোর যোগফল। তাহলে লবগুলো কি রয়েছে না, একটা 3x, একটা 2y, একটা মাইনাস জেড। হরে কি রয়েছে? একটা 6, একটা 10, একটা মাইনাস 7। তাহলে আমি কি বললাম এখানে? তাহলে এটা করলাম 3x প্লাস 2y মাইনাস অফ জেড, লবগুলোর সমষ্টি ডিভাইডেড বাই হরগুলোর সমষ্টি, 6 প্লাস 10 প্লাস অফ মাইনাস 7, ঠিক আছে। এটা রইল। এটা সমান আমরা কি বলতে পারি না, বলতে পারি 3x প্লাস 2y মাইনাস জেড ডিভাইডেড বাই, তাহলে এখান থেকে এটা 9 আসবে। তাহলে দেখো, লক্ষ্য করে দেখো, আমরা কিন্তু এই ডাটার সঙ্গে এই ডাটাটা ইকুয়াল, এটা সংযোজন প্রক্রিয়া দিয়ে এটা পেয়েছি। তাহলে এখন আমি বলতে পারি, কি বলতে পারি না, আমরা বলতে পারি যে অ্যাকচুয়ালি এটা সমান এটা সমান এইটা বলেই দেওয়া আছে, আবার এইটা সমান এইটা সমান এইটা সমান আমরা এটা পেলাম। তাহলে আমরা বলতে পারি যে 3x প্লাস 2y মাইনাস জেড ডিভাইডেড বাই m, this equal to 3x plus 2y minus z by 9, এটা আমরা বলতে পারি, ইকুয়াল বলতে পারি। তাহলে এই রাশিটার সাথে এই রাশিটার সমান আমরা বলতে পারি। তাহলে এই লবের সাথে এই লব ঠিক আছে, তাহলে m সমান কত হবে না, অতএব m সমান আমরা এখানে বলতে পারি m সমান 9। তাহলে m এর মান কত পেয়ে গেলাম? 9। এটা কিন্তু খুব ভালো করে বুঝে নাও, এটা খুব ভালো অঙ্ক। আচ্ছা, এবারে একটা অঙ্ক দিচ্ছি, সেই অঙ্কটা খুব বেসিক অঙ্ক, সেটা একটু দেখে নাও। অঙ্কটা বলেছে তোমাকে যে 9, 12, 16, অনেক অঙ্ক আছে কিন্তু সব তো করা যাবে না। 9, 12, 16 এই তিনটে সংখ্যা বলেছে, এই সংখ্যা তিনটি ক্রমিক সমানুপাতি কিনা দেখাও। সংখ্যা তিনটি ক্রমিক সমানুপাতি কিনা দেখাও। ক্রমিক সমানুপাতি
কি না দেখাও। দেখো এই অঙ্কটা খুব ভালো অঙ্ক, দেখে নাও ভালো করে। দেখো আমরা যদি চারটে সংখ্যা থাকতো তখনও আমরা ক্রমিক সমানুপাতিক কিনা জাজমেন্ট করতে পারতাম, আবার চারটে সংখ্যা থাকলেই কিন্তু সমানুপাতিক কিনা আমরা বলতে পারতাম। কিন্তু এখানে তিনটে সংখ্যা বলেছে ক্রমিক সমানুপাতিক কিনা তোমাকে জাজ করতে হবে। দেখো ক্রমিক সমানুপাতিক হওয়ার যে বেসিক ক্রাইটেরিয়া সেটা হচ্ছে যে এই মাঝখানেরটা 9, 12, 16 তো 9, 12, 16 তো এই মাঝখানের যে সংখ্যাটা রয়েছে এই সংখ্যাটা দুবার রিপিট করবে। তোমরা কিভাবে হবে এটা? তাহলে 9:12 এইটার রেশিওটা বের করো, আর 12:16 এইটার সিম্পলিফাইড মান বের করো, তুমি সরলীকৃত মান বের করো। 9:12 এর সরলীকৃত মান তুমি কি করে বের করবো? না এটা হয়ে যাচ্ছে কত, 9/12 সমান 3/4, এটা বেরিয়ে গেল। আর 12:16 মানে কত, 12/16 সমান 3/4। তাহলে আমি কি দেখতে পেলাম? ক্রমিক সমানুপাতিক হওয়ার মূল কন্ডিশনটা হচ্ছে 9:12 সমান 12:16 হচ্ছে কিনা, এই 9:12 সমান 12:16 হচ্ছে কিনা। যদি হয়ে যায় তখন বলবো কি এটার মান কত হচ্ছে, 9:12 সমান 3/4 আর 12:16 সমান 3/4, দুটো ইকুয়াল হয়ে যাচ্ছে। তাহলে আমরা বলবো যে হ্যাঁ এই সংখ্যা তিনটি ক্রমিক সমানুপাতিক। অতএব সংখ্যা তিনটি ক্রমিক সমানুপাতিক। সংখ্যা তিনটি ক্রমিক সমানুপাতিক। নিশ্চয়ই বুঝতে পেরেছ যে এই দুটোর রেশিও যেটা বেরিয়েছে এই দুটোর রেশিও একই বেরিয়েছে, তাহলে এটা ক্রমিক সমানুপাতিক হবে। আচ্ছা, এবারে অধিকাংশ ছেলেরা একটুখানি ভুল করে এমন একটা অঙ্ক, সেটা আমি তোমাদের একটু বলে দিচ্ছি। দেখো বলছে √3 - 2 এর অনুবন্ধী করণী কত? এর অনুবন্ধী করণী কত? দেখো অনুবন্ধী করণী আর করণী নিরসক উৎপাদক এই দুটো ধারণা তোমাদের কিন্তু খুব ভালো করে জেনে রাখার দরকার আছে। হ্যাঁ, অনুবন্ধী করণী আর করণী নিরসক উৎপাদক এই দুটো ধারণা ভালো করে জেনে রেখে দেওয়া। আমি বলে দিচ্ছি তোমাদের। দেখো আমরা এইটা যদি আমরা বলতাম যে এর করণী নিরসক উৎপাদক কত, √3 - 2 এর এটা অনুবন্ধী করণী না বলে বলতাম যে এর করণী নিরসক উৎপাদকটা কত, তখন আমি বলে দিতাম √3 + 2। কেন বলতাম? না এই কারণে বলতাম যে এই সংখ্যাটা আর এই সংখ্যাটা, আবার শোনো, এই সংখ্যাটা এবং এই সংখ্যাটা এদের যদি তুমি গুণ করো তাহলে এই গুণফলের মধ্যে কিন্তু কোনো করণী আসবে না, সেটাই হচ্ছে করণী নিরসক উৎপাদক। কিন্তু অনুবন্ধী করণের ক্ষেত্রে আর একটা স্পেশাল কেস রয়েছে। এই দুটো শুধু গুণ করলে হবে না, এই দুটো যোগ করলেও কিন্তু দেখতে হবে যে তার মধ্যে করণী আসছে কিনা। কিন্তু এই দুটোর সঙ্গে যদি যোগ করো তাহলে এটা করণী নিরসক মানে 2√3 হবে, এইটা প্লাস এইটা যোগ যদি করো তাহলে 2√3 হচ্ছে, তাহলে এটা অনুবন্ধী করণী হবে না। অনুবন্ধী করণের ক্ষেত্রে দুটো কন্ডিশন, তুমি গুণ করলেও করণী মুক্ত হবে এবং যোগ করলেও করণী মুক্ত হবে। আর করণী নিরসক উৎপাদকের ক্ষেত্রে কেবলমাত্র এইটার সাথে এইটা গুণ করলে করণী যদি না থাকে তখনই হবে করণী নিরসক উৎপাদক। এইটা গুণ করলে কত হবে, 3 - 4 সমান কত, -1, এটা আসছে। কিন্তু আমাকে বলেছে যে এইটার করণী নিরসক উৎপাদকটা কত, করণী নিরসক এর অনুবন্ধী করণী কত, এটাই আমাকে জানতে চেয়েছে। কিভাবে করব একটু দেখো ভালো করে। এখন লক্ষ্য করে দেখো, এই √3 - 2 কে আমরা একটু সাজিয়ে নিচ্ছি। দেখো -2 + √3, এটা তো সাজাতে পারি। আরে বাবা, এই -2টাকে আগে দিয়েছি, √3টাকে পরে দিয়েছি, এই তো করেছি। এইবার এর অনুবন্ধী করণী আমরা এরকম করতে পারি, -2 - √3, এইটা।
আচ্ছা, এইটাকে অনুবন্ধী করণীয় বলা হলো কেন? তাহলে দুটো কন্ডিশন তোমাকে ফিল আপ করতে হবে। তাহলে এই দুটোকে প্রথমে যোগ করো, এই দুটোকে তুমি যোগ করো। তাহলে যোগ করলে কত হচ্ছে? -2 প্লাস √3, আর একটা এটা যোগ করলে কত হচ্ছে? -2 মাইনাস √3, যোগ করলে কত হচ্ছে? -4। তাহলে দেখো যোগের মধ্যেও কিন্তু কোনো করণী থাকছে না, কোনো রুট থাকছে না। এবার এইটার সাথে এটা গুণ করো, তাহলে -2 প্লাস √3 ইন্টু -2 মাইনাস √3 দিস ইকুয়াল টু -2 এর হোল স্কোয়ার মাইনাস √3 এর হোল স্কোয়ার, দিস ইজ 4 - 3 = 1। দেখো গুণ করতেও কিন্তু কোনো করণী থাকছে না, এটা বাস্তব সংখ্যা এসছে এবং করণী মুক্ত এসছে। যোগ করলেও করণী নেই, গুণ করলেও করণী, তাহলে এটার অনুবন্ধী করণী হচ্ছে -2 মাইনাস √3। তাহলে তুমি যখন অনুবন্ধী করণী করবে তোমাকে মাথায় রাখতে হবে কিন্তু দুটো কন্ডিশন যাতে ফিল আপ করা যায়। এই অঙ্কটা কিন্তু খুব ভালো করে তোমরা একটু জেনে রেখে দেবে। আচ্ছা, এবারে আমরা চলে যাচ্ছি অন্য একটা প্রসঙ্গে চলে যাচ্ছি। ভেদের যে অঙ্কগুলো রয়েছে সেগুলো তোমরা একটু বই থেকে অবজেক্টিভগুলো করে নিও। আর আমরা দীর্ঘ উত্তরধর্মী প্রশ্নে চলে যাচ্ছি। দেখো আমরা আগের ক্লাসের আলোচনাতে তোমাদের সঙ্গে বিস্তারিতভাবে আলোচনা করেছি যে দীর্ঘ উত্তরধর্মী প্রশ্নের 5টা করতে হবে, 3 নম্বর করে, 5 × 3 = 15 নম্বর থাকে। তোমরা নিশ্চয়ই জানো, তোমরা প্রিপেয়ার্ডও হয়ে গেছো। তোমরা আমি বলেওছি আগে যে বীজগণিত যেহেতু অনেক নম্বর আছে, বীজগণিতটা তোমরা নিখুঁত করে পড়বে এবং আমাদের টেক্সট বইয়ের উদাহরণ এবং এক্সারসাইজ দুটো কিন্তু, বারবার বলছি, এক্সারসাইজের সমস্ত অঙ্ক, উদাহরণের সমস্ত অঙ্ক খুব ভালো করে করবে, আর একটা টেক্সট পেপারটা ভালো করে করবে। আর আমি তোমাদের একটা অঙ্ক আমি করে দিচ্ছি দ্বিঘাত সমীকরণে, সেই অঙ্কটা অনেক ছাত্র কী করে, অনেক বড় নিয়মে করে। এই অঙ্কটা যদি তোমাদের পরীক্ষা এসে যায় তোমরা কিন্তু এই শর্ট নিয়মে করে নিও, আমি তোমাদের শিখিয়ে দিচ্ছি। টেক্সট বইয়েরই এক্সারসাইজের দ্বিঘাত সমীকরণের অঙ্ক দেখো, b - c x² প্লাস c - ax প্লাস a - b = 0, a - b = 0। এটা দ্বিঘাত সমীকরণ। বলছে দ্বিঘাত সমীকরণের বীজদ্বয় সমান হলে, এটা 3 নম্বরের প্রশ্ন। দ্বিঘাত সমীকরণের বীজদ্বয় সমান হলে, দেখাও যে, বইয়েই রয়েছে অঙ্কটা, 2b = a + c, 2b = a + c, 2b = a + c। দেখো আমাদের বীজদ্বয় সমান হওয়ার কন্ডিশন আমরা কিন্তু বলেছি, কি বলেছি, যে নিরূপকটা 0 হবে, এটা আমরা বলেছি। আচ্ছা, এই অঙ্কটাকে আমি একটু অন্যভাবে করছি, তোমরা অনেকেই হয়তো সেই নিয়মটা জানো, কিন্তু একটু দেখে নাও। আমরা এই যে দ্বিঘাত সমীকরণটা আছে না, এই দ্বিঘাত সমীকরণটাকে আমরা এই ফর্মে লিখছি। দেখো, ax² সলিউশন, ax² প্লাস bx প্লাস c = 0, এইটা লিখে দিলাম। কেন লিখলাম এটা? না, এই ক্যাপিটাল এটাকে আমরা এখানে ধরে নিচ্ছি কত না, যেহেতু ক্যাপিটাল এ এটা সমান আমরা ধরে নিচ্ছি b - c, আর ক্যাপিটাল বি কে আমরা ধরে নিচ্ছি, c - a, আর ক্যাপিটাল সি কে ধরে নিচ্ছি a - b। এটা আমরা প্রথমে ধরে নিলাম। এই এত বড় দ্বিঘাত সমীকরণকে আমরা একটু ছোট করে দিলাম, ঠিক আছে? এবার তোমাকে বলছি, তুমি এক কাজ করো, এই যে a b c আমরা ধরেছি, এই দিকগুলো যোগ করো, ক্যাপিটাল এ প্লাস ক্যাপিটাল বি প্লাস ক্যাপিটাল সি, এটা যোগ করো। যোগ করলে দেখবে, এবার এই তিনটেকেও যোগ করো। দেখো এখানে -c আছে প্লাস c, এখানে -a আছে প্লাস a, প্লাস b আছে মাইনাস b, তার মানে এইটা যুক্ত এইটা যোগ করলে তুমি কিন্তু এই ডান দিকটা 0 পেয়ে যাবে। কেন পাবে তুমি? এখানে -c প্লাস c, -a
প্লাস এ প্লাস বি মাইনাস বি, তাহলে আফটার অল এখানে জিরো হয়ে যাচ্ছে। তাহলে ক্যাপিটাল এ প্লাস ক্যাপিটাল বি প্লাস ক্যাপিটাল সি দিস ইকুয়াল টু জিরো, এটা আমরা নিশ্চয়ই বলতে পারি এখানে। এবার তুমি দেখো দ্বিঘাত সমীকরণের যে কন্ডিশনটা রয়েছে, যে একটা দ্বিঘাত সমীকরণের বীজদ্বয় সমান, কন্ডিশনটা কি না নিরূপক জিরো, তাহলে নিরূপকটা কত আছে এখানে না, যেহেতু কন্ডিশন হবে তাহলে অতএব শর্তটা হচ্ছে বি স্কোয়ার মাইনাস 4ac দিস ইকুয়াল টু জিরো। কেন করলাম আমরা এখানে না, এটা হচ্ছে দ্বিঘাত সমীকরণের কন্ডিশন, বীজদ্বয় সমান হওয়ার কন্ডিশন। তাহলে এইখান থেকে তুমি বি কত পাবে, এখান থেকে তুমি বি পাবে মাইনাস অফ এ প্লাস সি, এখান থেকে তুমি বির মান কত পাবে, এখানে বি সমান পাবে মাইনাস অফ এ প্লাস সি। তাহলে এখানে তুমি মানটা একটু বসিয়ে নাও, বা মাইনাস অফ এ প্লাস সি এইটার হোল স্কোয়ার মাইনাস 4ac দিস ইকুয়াল টু জিরো। আচ্ছা 4ac, দেখো 4ac এখানে বির মানটা কিন্তু বসে দিয়েছি মাইনাস অফ এ প্লাস সি, তার মানে কত হচ্ছে এখানে এ প্লাস সি হোল স্কোয়ার মাইনাস 4ac দিস ইকুয়াল টু জিরো। দেখো এই মাইনাসের বর্গ কত, প্লাস এ প্লাস সি হোল স্কোয়ার, তোমরা নিশ্চয়ই এখানে একটা ফর্মুলা জানো, এ প্লাস সি হোল স্কোয়ার মাইনাস 4ac সমান এ মাইনাস সি হোল স্কোয়ার, এটা ক্লাস 7-এ শিখেছো তোমরা। তাহলে এখান থেকে তুমি লিখে নাও এ মাইনাস সি হোল স্কোয়ার ইকুয়াল টু জিরো, এটা একটা ফর্মুলা রয়েছে, এই ফর্মুলাটা এখানে আমরা বসালাম। তাহলে এখান থেকেও লিখতে পারি এ মাইনাস সি সমান জিরো বা এ সমান সি, তাহলে এ সমান সি পেয়ে গেলাম। তাহলে এ সমান কত ধরা আছে এখানে, এ সমান কত ধরা আছে এখানে না, এ সমান ধরা আছে বি মাইনাস সি, এই এর মানটা কত ধরা আছে এখানে বি মাইনাস সি, আর এই সির মানটা কত ধরা আছে এ মাইনাস বি, এ মাইনাস বি এটা ধরা আছে, এই সির মানটা কত ধরা আছে এ মাইনাস বি। তাহলে এই মাইনাস বিটা এদিকে আসুক, এদিকে এলে কত হবে 2b, মাইনাস সিটা ওদিকে যাক, তাহলে মাইনাস সিটা যদি ওদিকে যায় কত হবে এ প্লাস সি, এই কন্ডিশনটা হয়ে গেল। তাহলে 2b সমান এ প্লাস সি, ঠিক আছে। এই নিয়মটা একটু ভালো করে দেখে নাও, আমার মনে হয় তোমাদের কাছে একটু সহজ হয়ে যাবে এটা। আচ্ছা দেখো অনেক অঙ্ক রয়েছে, ভালো ভালো অঙ্ক, কিন্তু আমি দেখছি তোমাদের আরও কীভাবে করে দেওয়া যায়। আচ্ছা আরেকটা অঙ্ক মাধ্যমিকের জন্য খুব উপযুক্ত, সেই অঙ্কটা না করে পারছি না। সেই অঙ্কটা হচ্ছে অনুপাত সমানুপাতের অঙ্ক। দেখো এ স্কোয়ার বাই বি প্লাস সি দিস ইকুয়াল টু বি স্কোয়ার বাই সি প্লাস এ, বি স্কোয়ার বাই সি প্লাস এ সমান সি স্কোয়ার বাই এ প্লাস বি দিস ইকুয়াল টু 1 হলে তোমাকে বলছে হলে এ বাই 1 প্লাস এ, এ বাই 1 প্লাস এ, বি বাই 1 প্লাস বি, সি বাই 1 প্লাস সি, এইটার মান কত, ঠিক আছে। এ বাই 1 প্লাস এ, বি বাই 1 প্লাস বি, সি বাই 1 প্লাস সি, এর মানটা কত দেখে নাও। এই অঙ্কটা কিন্তু প্রায় পরীক্ষায় আসে, এই অঙ্কটা মাধ্যমিকের। আমি অঙ্কটাকে একটু করে দিচ্ছি, দেখো দেখো এই অঙ্কটার ক্ষেত্রে আমরা কিভাবে করছি দেখো, এ স্কোয়ার বাই বি প্লাস সি দিস ইকুয়াল টু 1, বি স্কোয়ার বাই সি প্লাস এ দিস ইকুয়াল টু 1, সি স্কোয়ার বাই এ প্লাস বি দিস ইকুয়াল টু 1। অতএব আমরা কি বলতে পারি এখানে, অতএব এ স্কোয়ার সমান বি প্লাস সি, এখানে বলতে পারি বি স্কোয়ার সমান সি প্লাস এ, এখানে বলতে পারি সি স্কোয়ার সমান এ প্লাস বি, ঠিক আছে। খুব সহজ নিয়ম। আচ্ছা এবারে তোমাকে বের করতে বলেছে কি, এইটা বের করতে বলেছে, এ বাই 1 প্লাস এ, বি বাই 1 প্লাস বি, সি বাই 1 প্লাস সি। দেখো তুমি তো এখানে এর মানটা স্কোয়ারের মানটা কাজে লাগাতে পারছো না, তাহলে এটাকে যদি তুমি এ দিয়ে গুণ করো, এটাকে যদি বি দিয়ে গুণ করো, এটাকে সি দিয়ে গুণ করো, তাহলে সি স্কোয়ার এসে যাবে।
তাহলে সেক্ষেত্রে কাজে লাগাতে পারবে। তাহলে এইটাকে আমরা কি করব, যে এই যে পার্টটা আছে এই পার্টের এইটাকে এ দিয়ে গুণ, এটাকে এ দিয়ে গুণ, এটাকে বি দিয়ে গুণ, এটাকে বি দিয়ে গুণ, এটাকে সি দিয়ে গুণ, এটাকে সি দিয়ে গুণ। তাহলে এটাকে এ দিয়ে গুণ করলে কত হচ্ছে, এটা এ স্কোয়ার হলো, বাই এখানে এ দিয়ে গুণ করলে এ প্লাস এ স্কোয়ার। দেখো লক্ষ্য করে দেখো, এটা এ প্লাস এ স্কোয়ার। আর এখানে বি দিয়ে গুণ করলে কত হচ্ছে বি স্কোয়ার, এখানে কত হচ্ছে বি প্লাস বি স্কোয়ার। এখানে সি দিয়ে গুণ করলে কত হচ্ছে সি স্কোয়ার, এখানে কত হয়েছে সি প্লাস সি স্কোয়ার। কঠিন কিছুই নয়, এটাকে এ দিয়ে গুণ, এটাকে এ দিয়ে গুণ, এটাকে বি দিয়ে গুণ, এটাকে বি দিয়ে গুণ, এটাকে সি দিয়ে গুণ, এটাকে সি দিয়ে গুণ। এরপরে কি করবে, এরপরে করবে কি তুমি এটা জাস্ট মানটা বসিয়ে দাও। এখানে এ স্কোয়ারের মান কত বসাবে, বি প্লাস সি। এখানে কত বসাবে, এ প্লাস বি প্লাস সি। বি স্কোয়ারের মান কত বসাবে এখানে, সি প্লাস সি। এখানে মান কত বসাবে এখানে, বি প্লাস সি প্লাস এ। এখানে সি স্কোয়ারের মান কত বসাবে, এখানে দেওয়া রয়েছে এ প্লাস বি, ডিভাইডেড বাই এখানে সি স্কোয়ারের মান কত বসাবে, সি প্লাস এ প্লাস বি। জাস্ট মানগুলো বসিয়ে দেবে। তাহলে তুমি এখানে দেখো একটা জিনিস, এই প্রত্যেকটার ক্ষেত্রে লসাগু কি আছে দেখেছো, এ প্লাস বি প্লাস সি। এইটাতে এ প্লাস বি প্লাস সি, প্রত্যেকটাতেই এ প্লাস বি প্লাস সি আছে। আচ্ছা এটা বি স্কোয়ার না, এটা জাস্ট বি হবে, ঠিক আছে, হয়ে গেল। তাহলে এখানে কি হবে, এখানে দেখো 2 ইন্টু এ প্লাস বি প্লাস সি। আমি একবারে করে দিচ্ছি, কারণ এখানে বি প্লাস সি প্লাস এখানে সি প্লাস এ প্লাস এখানে এ প্লাস বি। তাহলে এ দুবার আসবে, বি দুবার আসবে, সি দুবার আসবে। তাই 2 ইন্টু এ প্লাস বি প্লাস সি। তাহলে এটা কেটে গেল, দিস ইজ 2, প্রোভাইডেড দ্যাট এ প্লাস বি প্লাস সি নট ইকুয়াল টু 0। অঙ্কটা খুব ভালো করে দেখে নাও। দেখো অনেক অঙ্ক রয়েছে, এখন সব অঙ্ক করতে গেলে অনেক সময় লাগবে। তোমরা আমার যেটা মনে হয় তোমরা বাড়িতে প্র্যাকটিস করো, টেক্সট বই খুব ভালো করে প্র্যাকটিস করো, আর টেস্ট পেপার খুব ভালো করে প্র্যাকটিস করো। আজ এই পর্যন্তই থাক তাহলে, ওকে।